এসএমই ফাউন্ডেশনের দীর্ঘ 15 বছরের যাত্রা, এই যাত্রায় এই ফাউন্ডেশনের অ্যাচিভমেন্টগুলো কি কি ছিল? দেখুন 2007 সালে প্রথম আপনার সরকার চিন্তা করে যে বাংলাদেশের এসএমই উদ্যোক্তা যারা আছেন, এসএমই উদ্যোক্তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা এবং তাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানের দরকার আছে, এবং সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু 2008 সালে সরকার কোম্পানি আইনে এসএমই ফাউন্ডেশন তৈরি করে। এবং এসএমই ফাউন্ডেশন কিন্তু একটা লাভজনক প্রতিষ্ঠান, এবং এসএমই ফাউন্ডেশন একটা ইউনিকনেস আছে এইভাবে যে এটা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো এটার যে কাঠামো, সেই কাঠামোতে সরকার এবং বেসরকারি খাত দুই পক্ষরই কিন্তু এই প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করা এবং কন্ট্রিবিউট করার সুবিধাটা তৈরি করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে এসএমই ফাউন্ডেশন একটা ইউনিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা সরকার এবং বেসরকারি যারা আছেন তাদের সাথে যৌথভাবে কাজ করে থাকে। আমাদের কোম্পানিটা যখন তৈরি করা হয় তার যে মূল উদ্দেশ্যটা ছিল, সেই মূল উদ্দেশ্যটা ছিল বেসিক্যালি কয়েকটা। প্রথমত হচ্ছে যে আমাদের মূল কাজটা ছিল যে আমাদের এসএমই উদ্যোক্তাদের পক্ষে অ্যাডভোকেসি করা, সরকারের নীতি নির্ধারকদের কাছে আপনার পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে সাহায্য করা, আমাদের নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করা, এবং যে এক্সিস্টিং যে উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা। এবং সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করেছি, বিভিন্ন রকমের ট্রেনিং ম্যানুয়াল আমরা তৈরি করেছি, এবং এর পাশাপাশি আমরা এসএমই ফাউন্ডেশন থেকে আরও কিছু কাজ করার চেষ্টা করি প্রাথমিক পর্যায়ে। সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আমরা এসএমই ফাউন্ডেশন ক্লাস্টার ভিত্তিক শিল্প উন্নয়নের কনসেপ্টটা আপনার তৈরি করে। এবং আপনি জানেন যে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত প্রায় 200টা ক্লাস্টার আমরা আইডেন্টিফাই করেছি। এর মধ্যে 70টা ক্লাস্টারের ভিতর আমাদের ইন্টারভেনশন আছে, এবং এই 70টা ক্লাস্টারে প্রায় আপনার 6 লক্ষ লোক কিন্তু কর্মে নিয়োজিত আছে। তো ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন, পণ্যের আপনার বৈচিত্র্যকরণ, পণ্যের আপনার উৎপাদনশীলতা আপনার বৃদ্ধি করা, নতুন নতুন পণ্য বাজারে আপনার নিয়ে আসা, এবং আমাদের বিক্রেতাদের সাথে বাজারে যে দূরত্বটা ছিল সেই দূরত্বটা হ্রাস করার জন্য, অর্থাৎ মার্কেট অ্যাক্সেসিবিলিটির জন্য কিন্তু আমরা কাজ করে থাকি। পাশাপাশি 2009 সালে কিন্তু এসএমই ফাউন্ডেশন একটা যুগান্তকারী কাজ করে, যেই কাজটা আমি মনে করি আমাদের এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্রে একটা বিরাট রকমের প্রাতিষ্ঠানিক পরিবর্তন কিন্তু বাংলাদেশে নিয়ে এসছে। 2009 সালে প্রথম আমরা এসএমই ফাউন্ডেশনের তহবিল থেকে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি যে আমরা একটি সিঙ্গেল ডিজিট সুদে আমরা কিন্তু আমাদের উদ্যোক্তাদের লোন দেওয়া শুরু করি। এবং এই এসএমই ফাউন্ডেশন কোনো ফাইন্যান্সিং অর্গানাইজেশন না, সে নিজে কিন্তু কোনো লোন দেয় না, তে সহযোগী ব্যাংকগুলোর মাধ্যমে সে লোন দিয়ে থাকে। এবং ওই যে আমরা যে পদক্ষেপটা আপনার শুরু করলাম, এই পদক্ষেপ শুরু করার মধ্য দিয়ে 2009 সালে আপনার বাংলাদেশ ব্যাংকে আলাদা করে এসএমই উইংস আপনার তৈরি হলো, যা আজকে একটা এসএমই ডিভিশন আপনার হয়েছে। আপনার জানেন সেখানে কয়েক রকমের আপনার এসএমই ফাইন্যান্সিংয়ের জন্য কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংক ফান্ড অ্যারেঞ্জ করেছে। ব্যাংকগুলোকে আপনার বিভিন্ন রকমের নীতিগত আপনার আদেশ তারা দিয়েছে যে এসএমইদেরকে কীভাবে লোন দিতে হবে। তা আমি মনে করি যে এটা একটা বিরাট রকমের অর্জন, কারণ ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার এসএমই উদ্যোক্তারা আগেও যেরকম একটা অসুবিধার মধ্যে ছিলেন, সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা আমরা পালন করেছি। পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি যে বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তা যারা আছেন সেই উদ্যোক্তাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু এসএমই ফাউন্ডেশন একটি, আমি বলবো যে কার্যকর উদাহরণ আপনার তৈরি করেছে। আমরা সারা বাংলাদেশের যে 64টা চেম্বার, ফেডারেল চেম্বার আছে, আপনার সারা বাংলাদেশে এসএমই ফাউন্ডেশন উদ্যোগে এখন প্রায় 20টি আমরা মহিলা চেম্বার আমরা করতে পেরেছি। আমরা আমাদের ডেভেলপিং পার্টনার যারা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আপনার ইউএনডিপি, আইএলও, এশিয়া ফাউন্ডেশন, এদের সাথে কিন্তু যুগপথভাবে আমরা কিন্তু বিভিন্ন রকমের কাজ আমরা করে যাচ্ছি। তো এগুলি মোটা দাগে আমি বলবো যে গত 15 বছরে এসএমই ফাউন্ডেশনের এইগুলি হচ্ছে অ্যাচিভমেন্ট। আমরা প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 20 লক্ষ উদ্যোক্তাকে আমরা উদ্যোক্তা হওয়া এবং উদ্যোক্তা হয়ে বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন রকমের সহযোগিতা প্রদান করেছি। আমরা এই পর্যন্ত প্রায় 400 থেকে 500 কোটি টাকা আমরা লোন ফেসিলিটি দিয়েছি, এবং এই লোনের এটা প্রায় 26 থেকে 27% কিন্তু আমরা নারী উদ্যোক্তাদেরকে লোন দিয়েছি, যেটা ন্যাশনাল লেভেলে তার পার্সেন্টেজ হচ্ছে 5 থেকে 6%। এবং এটাও কিন্তু একটা, আমি বলবো যে আমাদের একটা ইউনিক আমাদের অ্যাচিভমেন্ট, কারণ এই আমাদের এক্সাম্পলটা কিন্তু বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা উদ্ধৃতি দিয়ে থাকেন, এবং এর ডাইরেক্টিভের মধ্যে দিয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার কমার্শিয়াল ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদেরকে আলাদা লোন দেওয়ার জন্য বিভিন্ন রকমের নীতিগত সিদ্ধান্ত আপনার গ্রহণ করেছে। তো মোটা দাগে বলবো যে আমরা আমাদের গত 15 বছরে আমাদের এসএমই ফাউন্ডেশনের যাত্রা শুরু থেকে এগুলি কিন্তু আমাদের বিরাট রকমের অর্জন।
আমাদের এসএমই ফাউন্ডেশন তৈরি হওয়ার মধ্য দিয়ে আপনার সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন কতগুলি ভূমিকা রাখার চেষ্টা করে, এবং এর মধ্যে দিয়ে প্রথম কিন্তু আপনার শিল্প মন্ত্রণালয়ের একটা আপনার এসএমই উইং কিন্তু তৈরি হওয়ার মধ্যে দিয়ে আমাদেরটা তৈরি হয়েছিল। এবং শিল্প মন্ত্রণালয়ের আপনার যে শিল্প নীতি আপনার আছে, সেই শিল্প নীতিতে এসএমই ফাউন্ডেশনে এসএমই আপনার যে নীতিগত কৌশলগুলো অন্তর্ভুক্ত হয়, এবং তারাই ধারাবাহিকতায় 2019 সালে কিন্তু আপনার এসএমই পলিসি আপনার তৈরি হয়, এবং 2022 সালে যে শিল্পনীতিটা তৈরি করা হয়েছে সেই শিল্পনীতিতে কিন্তু এসএমই পলিসি আপনার অন্তর্ভুক্ত হয়েছে। এবং এসএমই পলিসিতে আমরা কিন্তু 21টি কর্মকৌশল আমরা নির্ধারণ করেছি, এবং 21টি কর্মকৌশলের ভিতরে আমাদের আবার অসংখ্য রকমের স্ট্র্যাটেজি আপনার আছে, কৌশলগত কাজ আমরা করব। আমি মনে করি এটার চলমান একটা প্রক্রিয়া। হ্যাঁ, এই চলমান প্রক্রিয়াতে আমরা চেষ্টা করছি আমরা যে লক্ষ্যমাত্রাগুলো তৈরি করেছিলাম সেই লক্ষ্যমাত্রাগুলো আস্তে আস্তে আমরা অ্যাচিভ করা। এবং আমি মনে করি যে গত 15 বছরের কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু কিছু কিছু লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পেরেছি। কিন্তু আমি বলবো যে আপনি জানেন যে যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এসএমই উদ্যোক্তারা মূল ভূমিকা পালন করে। জাপানে আপনার জিডিপির 90% আসে আপনার এসএমই উদ্যোক্তাদের থেকে, ভারতে আসে 60%, আপনার চীনে আপনার জিডিপির 70%-এর উপরে আসে হলো আপনার এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনও অনেক পিছিয়ে আছি। সুতরাং আমি বলবো যে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমাদের জাতীয় অর্থনীতিতে আমরা যেন এসএমই উদ্যোক্তারা মূল ভূমিকা পালন করতে পারে, এবং ওই লক্ষ্যমাত্রা অর্জন না করা পর্যন্ত আমি বলবো না যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। ইয়েস, পার্শিয়ালি আমরা কিছু লক্ষ্যমাত্রা অর্জন করেছি, কিন্তু এগুলিকে আমরা সবগুলোকে এক সূত্রে গেঁথে আমরা আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা যে 2041 সালের মধ্যে একটা উন্নত জাতিরাষ্ট্র তৈরি করা, সেই জাতিরাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে আমাদের এসএমই উদ্যোক্তাদেরকে মূল শিল্পায়নের সাথে আমরা সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী 5 বছরে উদ্যোক্তাদেরকে নিয়ে এসএমই ফাউন্ডেশন কি ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে? দেখুন, আমরা তো একটা সরকারি প্রতিষ্ঠান, আমাদের সরকারি প্রতিষ্ঠানের আমাদের মূল কাজটা হচ্ছে যে জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করা হয় সেই নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত নীতি তৈরি করে কাজ করার জন্য। আপনারা জানেন যে 8ম যে জাতীয় পরিকল্পনা আছে 5 ইয়ার প্ল্যান্স, সেখানে কিছু লক্ষ্যমাত্রা আছে আমাদের শিল্পায়নের জন্য। 2022 সালে যে শিল্পনীতি তৈরি করা হয়েছে সেখানেও কিন্তু এসএমই উদ্যোক্তা বা এসএমই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার জন্য বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আগামী 5 বছরে ওই কৌশলগত যে সিদ্ধান্তগুলো তৈরি করা হয়েছে, পাশাপাশি আপনার রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনৈতিক ক্ষেত্রে এসএমই উদ্যোক্তাদের জন্য যে নীতিগত সিদ্ধান্তগুলো আপনার তৈরি করা হয় সেগুলি বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা আমাদের কৌশল তৈরি করে থাকি। এটা একটা চলমান প্রক্রিয়া। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন? ডিজিটালাইজেশন হচ্ছে আমাদের এই শতাব্দীর উন্নয়নের মূল মাইলফলক হিসেবে কাজ করে, এবং সরকারের অর্থনৈতিক যে দর্শন সেই দর্শনে কিন্তু ডিজিটালাইজেশন একটি মূল আপনার স্তম্ভ হিসাবে আছে। এবং রাষ্ট্রীয় পর্যায়ে আইসিটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং ATY যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে কিন্তু সারা দেশে একটি আপনার ডিজিটাল অবকাঠামো তৈরি করার কার্যক্রম চলমান আপনার আছে। আপনি জানেন যে বাংলাদেশে আপনার মূল যে আমাদের যে আপনার এই জনগোষ্ঠী আছে তার একটা বিশাল অংশ কিন্তু অলরেডি যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমাদের ইন্টারনেট ব্যবহারকারী কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে অন্য দেশে যে পরিমাণ ইন্টারনেট ব্যবহারকারী আছে আমাদের ইন্টারনেট ব্যবহারকারী তার থেকে বেশি আছে। সুতরাং আমরা যদি বিশেষ করে গত 5 বছরের দৃষ্টান্ত তুলে ধরতে চাই, আমরা দেখতে পাবো যে বাংলাদেশে ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র যে উদ্যোক্তা তৈরি হয়েছে সেই উদ্যোক্তাদের পণ্য এবং সেবা বিক্রি করার ক্ষেত্রে মূল প্ল্যাটফর্মটা দাঁড়িয়েছে কিন্তু আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম। তারা হয় ফেসবুক ইউজ করছে অথবা নিজস্ব আপনার কি বলে পেজ আপনার তৈরি করছে, এর মধ্যে তারা পণ্য সেবা বিক্রি করার চেষ্টা করছে। এবং আজকের বাজার কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট একটা ভৌগোলিক খণ্ডের ভিতরে আপনার নির্দিষ্ট আপনার নাই। আজকে আপনি ইচ্ছে করলে সারা পৃথিবীতে আপনার পণ্য বিক্রি করতে পারেন। পাশাপাশি আপনি দেখেন যে পৃথিবীতে বড় বড় যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি তৈরি হয়েছে, অ্যামাজনের কথা যদি বলি, আলিবাবার কথা আমরা বলি, আমাদের দেশীয় পর্যায়ে দারাজের কথা আপনার বলি, এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে অসংখ্য ছোট ছোট উদ্যোক্তা কিন্তু তাদের পণ্য বিক্রি করছে। আপনি এইবারে ঈদে আপনি যদি দারাজের মধ্য দিয়ে আপনার স্বপ্নের মধ্য দিয়ে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ইউজ করে আমাদের ছোট উদ্যোক্তারা যে পরিমাণ পণ্য বিক্রি করেছে তার পরিসংখ্যান যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের উদ্যোক্তারা অলরেডি এই প্ল্যাটফর্মটা ব্যাপক হারে ব্যবহার করা শুরু করেছে। এখন বলা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের উদ্যোক্তাদের
কারিগরি জ্ঞান, নীতিগত জ্ঞান এবং আইনগত জ্ঞানের সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আপনি যখন মেটা ইউজ করেন, আপনি বা ফেসবুক আপনি ইউজ করেন, এরকম না যে একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করে একটা পেজ তৈরি করেন, পণ্যটা বিক্রি করতে পারেন। হ্যাঁ, আপনি পারেন, কিন্তু আজকের কম্পিটিটিভ বাজারে আপনি কিন্তু এইভাবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবেন না। কারণ আপনাকে জানতে হবে আপনার পণ্যের উপস্থাপনা আপনি কীভাবে করবেন। আপনাকে জানতে হবে ফেসবুকের যে আপনার রেগুলেশন আছে, গাইডলাইন্স আছে, কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে, সেগুলিকে আপনি মেনে চলছেন কিনা। আপনার পণ্যটা আপনার প্রদর্শন করাই কিন্তু আপনার মূল কাজ না, বিক্রি করা। তো বিক্রি করার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন প্রসেসটা কী হবে, কারা আপনাকে সাহায্য করতে পারে, আপনার পণ্যটা কত দ্রুত গতিতে আপনি কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি, আপনার পেমেন্ট সিস্টেমটা যেটা আছে সেটা কতটুকু রিলায়েবল আপনার আছে, কতটুকু সহজলভ্য আছে, সেটাও কিন্তু একটা বিরাট আপনার প্রশ্ন আছে। তো এই যে পুরো ইকোসিস্টেম আমরা যাতে তৈরি করতে না পারবো, আমরা কিন্তু ডিজিটালাইজেশন সুযোগটা আমরা গ্রহণ করতে পারবো না। তো সুতরাং আমরা এসএমই ফাউন্ডেশন পুরো প্রেক্ষাপটটা এইভাবে দেখি, এবং এই জন্য কিন্তু আমরা এই যে আজকে যারা আমরা ফেসবুকের সাথে কিন্তু আমাদের একটা চুক্তি আছে। ফেসবুক তারা নিজেরা তাদের কারিগরি এবং তাদের হিউম্যান রিসোর্স দেওয়ার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের উদ্যোক্তাদের কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি যে পণ্যের উপস্থাপনা ফেসবুকে কীভাবে হইতে পারে, সেই ট্রেনিং আমরা দিচ্ছি। ফেসবুকে আপনার যদি আপনি যেসব পেজ চালাতে চান, আপনাকে কী কী আইনগত দিকগুলো মেনে চলতে আপনার হবে। হ্যাঁ, আপনার পেমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করবে, ডেলিভারি সিস্টেমটা কীভাবে কাজ করবে, ফেসবুকের সাথে অন্যান্য যে গেটওয়েগুলো আছে তারা কীভাবে সংযুক্ত আছে এবং তাদের সেবাগুলো আমরা কীভাবে পেতে পারি। এই জন্য কিন্তু আমরা সারা দেশব্যাপী আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি। আইসিটি মন্ত্রণালয়ের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। আমরা আইসিটি মন্ত্রণালয়ের সাথে আমরা এসএমই ফাউন্ডেশন কিন্তু আমরা করোনার সময় কিন্তু 7টা রিজিওনাল ডিজিটাল মেলা আমরা কিন্তু আপনার করেছি। পাশাপাশি ইউনিয়ন লেভেলে আমাদের আইসিটি যে হাবগুলো তৈরি হয়েছে, মানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো যেগুলি তৈরি আছে, সেইখানে কিন্তু আমাদের এসএমই উদ্যোক্তাদের অ্যাক্সেসিবিলিটি কিন্তু আমরা একটা এমইউর মাধ্যমে আমরা তৈরি করেছি। অর্থাৎ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে যারা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছেন তাদের সাথে কিন্তু আমরা নিজেরা সংযুক্ত হচ্ছি এবং তার মধ্যে দিয়ে আমাদের উদ্যোক্তাদের সংযুক্ত করার চেষ্টা করছি। এর মধ্যে দিয়ে আমরা এই প্ল্যাটফর্মের সুবিধাটুকু আমরা আমাদের উদ্যোক্তারা কীভাবে ইউজ করতে পারেন সেই ব্যাপারে তাদের সহযোগিতা করছি। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছার জন্য উপায় হচ্ছে অনেকগুলো উপায় আপনার আছে। আমরা আমাদের এসএমই ফাউন্ডেশন কিন্তু দেখবেন যে আমরা ডিজিটালি কিন্তু প্রচুর ইনভলভ আমাদের কাস্টমারদের সাথে বা আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের আপনার প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা আমাদের অ্যাক্সেস করার চেষ্টা করি। আমাদের যে চেম্বারগুলো আপনাকে বলছে যে আমরা তো একটা পার্টনারশিপের ভিত্তিতে কাজ করি, যে জেলা পর্যায়ে যে চেম্বারগুলো আছে, মহিলা যে চেম্বারগুলো আছে, তাদের সাথে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ আমাদের আছে এবং বিশেষ করে গণমাধ্যমে একটা বিরাট ভূমিকা আছে আজকে এসএমই ফাউন্ডেশনের এই জায়গায় আসার পিছনে। কারণ আমাদের কার্যগুলো কিন্তু আপনারা, আমি বলবো যে বাংলাদেশের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া তারা ব্যাপক হারে আমাদের কার্যক্রমগুলো কিন্তু তুলে ধরছে। এর মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছার চেষ্টা করছি এবং পাশাপাশি যে এসএমই ফাউন্ডেশনের প্রতি কিন্তু উদ্যোক্তাদের একটা আস্থার জায়গাও তৈরি হচ্ছে এবং তারাও কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা চেষ্টা করছি এইভাবে তাদের সাথে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলি ডিসেমিনেশন করা। তারপরও আমরা বলবো যে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা, কারিগরি সীমাবদ্ধতা আছে, তো সেগুলি আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং কাটিয়ে উঠে আমরা আরও ব্যাপক জনগোষ্ঠীর সাথে কীভাবে সম্পৃক্ত হতে পারি সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। যে কোনো দেশে সরকারের মূল ভূমিকাটা হচ্ছে কিন্তু সহযোগী ভূমিকাটা, রাইট? এবং সেই সহযোগী ভূমিকার করার ক্ষেত্রে সরকারের আমাদের শিল্প মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন, আইসিটি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এই যে যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন তাদের সাথে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমরা কাজ করি। এটা তো সরকারি পর্যায়ে গেল। বেসরকারি পর্যায়ে কিন্তু আপনাকে বারবার আমি বলার চেষ্টা করছি যে প্রাইভেট সেক্টরের সাথে কিন্তু আমাদের পার্টনারশিপের প্রচুর কাজ আপনার হয়, বিশেষ করে ট্রেনিং, টেকনোলজি ট্রান্সফার, ইভেন আমাদের উদ্যোক্তাদের আপনার ঢাকাতে নিয়ে আসা। যেমন আমি যদি ফার্নিচার ক্লাস্টারের কথা আমরা বলি, এই ছোট ছোট যে ফার্নিচার যারা তৈরি করছেন আমরা কিন্তু তাদের একটা নির্দিষ্ট অংশের লোককে ঢাকায় নিয়ে আসি। আমাদের বাংলাদেশে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে ফার্নিচার, হাতিলের কথা যদি বলেন, আপনি যদি কি বলে অটোবি বলবো না, আমরা যদি আরেকটা আছে যে আপনার আক্তার ফার্নিচার, এদের যে বড় বড় ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে কিন্তু ভিজিট আমরা নিয়ে যাই, হাতে কলমে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করি। হ্যাঁ, এইভাবে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকে নিয়ে যাচ্ছি। এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে কি জানেন, যে এই যে সরকারি যে নীতি সহায়তা,
বেসরকারি খাতের যে কর্মযোগ্য এর মধ্যে কি দিয়ে আমরা তাদের একটা সংযোগ তৈরি করছি। এই সংযোগ তৈরি করার মধ্যে দিয়ে কতগুলি কাজ হচ্ছে। প্রথম হচ্ছে হাতে কলমে কাজ শিখছে, দ্বিতীয় কাজ হচ্ছে বড় উদ্যোক্তাদের সাথে ছোট উদ্যোক্তাদের একটা সংযোগ তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তৈরি হচ্ছে। কারণ আমাদের ছোট উদ্যোক্তারা তো বড় উদ্যোক্তাদের সহযোগী হিসেবে আপনার কাজ করে, তাই না? এবং আমি মনে করি যে এই যে সরকারি এবং বেসরকারি পার্টনারশিপটাকে আমরা আরও যত বেশি বাড়াতে পারবো তত বেশি আমাদের ছোট ছোট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের কাজের ক্ষেত্রটা আরও বৃদ্ধি পাবে। 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমরা বর্তমানে যেসব সুযোগ সুবিধাগুলো পাচ্ছি বিভিন্নভাবে, আর্থিকভাবে অআর্থিক সুযোগ সুবিধা পাচ্ছি, তার কিছুটা কিন্তু আমরা আর পাবো না। ফলে আপনার আমাদের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন আপনার আসবে। এর পাশাপাশি বড় রকমের পরিবর্তন আসবে কমপ্লায়েন্সের ক্ষেত্রে, রেগুলেশনের ক্ষেত্রে, সার্টিফিকেশনের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে, আমাদের ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আমাদের এমপ্লয়ীদের সাথে আমরা কীভাবে ট্রিট করছি সেই সকল ক্ষেত্রে। অর্থাৎ প্রচুর পরিমাণ আপনার কি বলা যেতে পারে যে কমপ্লায়েন্স ইস্যু কিন্তু আপনার কাছে চলে আসবে। এখন এই ইস্যুগুলো অ্যাড্রেস করে আমাদের উদ্যোক্তা আমাদের বিজনেসটাকে কম্পেটেবল করতে হবে আপনার এলডিসি যে আপনার নীতি তৈরি আছে তার সাথে। আপনি জানেন যে এসএমই ফাউন্ডেশন কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আপনার কাজ করছে, সরকার একটা টাস্ক ফোর্স আছে তার সাথেও কাজ করছে। পাশাপাশি আমরা কিন্তু আপনার ডাব্লিউটিওর এলডিসি গ্র্যাজুয়েশনে যারা কাজ করছেন তাদের সাথে আমরা কাজ করি এবং আমরা ঢাকাতে কয়েকটা ওয়ার্কশপ তৈরি করেছি, যে ওয়ার্কশপে আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদেরকে আমরা ডেকেছি এবং তার মধ্যে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের সামনে কী চ্যালেঞ্জগুলো আছে এবং কী অপরচুনিটি আপনার তৈরি হবে। এবং এই জন্য আমরা বিভিন্ন আপনার কি বলা যেতে পারে যে পলিসি ফর্মুলেশনে যারা সংযুক্ত আছেন তাদের সাথে কাজ করে যাচ্ছি, যাতে যে আমি যে কথাগুলো আপনাকে বললাম যে সার্টিফিকেশনের প্রশ্ন আসবে, স্ট্যান্ডার্ডাইজেশনের প্রশ্ন আসবে, আপনার কি বলে ওয়ার্ক প্লেস আপনার কি বলে রেগুলেশনগুলো আপনার আসবে, ডিসেন্ট ওয়ার্কের যে রেগুলেশন আছে সেগুলি আপনার আসবে, এমপ্লয়ীদের আপনার রাইটসের ক্ষেত্রে কিছু প্রশ্ন আপনার আসবে, পাশাপাশি আমাদের ক্যাপাসিটি বিল্ড আপের প্রশ্ন আপনার আসবে। তো এই জিনিসগুলো আমরা আমাদের যেহেতু আমাদের অ্যাডভোকেসি একটা বিরাট কাজ, এগুলি আমরা আমাদের কিন্তু সরকারি নীতি সরকারি যারা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে জানাবার চেষ্টা করছি, বেসরকারি খাতের নেতৃবৃন্দকে জানাবার চেষ্টা করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। আমাদের অলরেডি কিন্তু আমাদের এসএমই ফাউন্ডেশন একটা ওয়ান স্টপ ডেস্ক আমাদের আছে, যে প্রতিষ্ঠান হিসাবে তো আমরা অত্যন্ত ছোট এবং শুধুমাত্র আপনার ঢাকা শহরে আমাদের কাজ মানে অফিস আছে, কিন্তু আমরা সারা দেশে কাজ করে থাকি। কিন্তু সারা দেশে আপনার প্রান্তিক পর্যায়ে যে এরকম অজস্র আপনার উদ্যোক্তাদের তৈরি হয়েছে, তাদের প্রতিনিয়ত যে প্রবলেমগুলো আছে সেগুলি ঢাকাতে বসে অ্যাড্রেস করা ইজ ভেরি ডিফিকাল্ট, তাই না? এখন আমাদের আপনার সামর্থ্য বাড়াতে হবে এবং সামর্থ্য বাড়াতে হলে আমাদের আর্থিক যে সামর্থ্য আছে সেটাকে বৃদ্ধি করা দরকার। সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি যে আমাদের এন্ডাওমেন্টটাকে বাড়ানো, যাতে আমরা আরও বেশি আর্থিকভাবে সচ্ছল হতে পারি। পাশাপাশি তাহলে আমরা ঢাকার বাইরে অফিসগুলো তৈরি করতে পারবো, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি সক্রিয় করতে পারবো, আপগ্রেড করতে পারবো, যার মধ্যে দিয়ে যে ওয়ান স্টপ যে সার্ভিসের কথা বলি সেটাকে আমরা আরও কার্যকর আমরা করতে পারবো।